নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, আশা করি ঠাকুরের কৃপায় আপনারা ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা আর ঠাকুরের কৃপায় আমি আর আমার পরিবার দুজনেই সুস্থ আছি। আর আজকে ব্লগটা আমি একটু লেটেই শুরু করছি। ঈশানকে ঘরে একটু টিভিটা চালিয়ে দিয়েছি। ঈশান সেটা দেখতেই এখন মত্ত। এতক্ষণ ঘরে ঘুরে বেড়াচ্ছিল। এই খানিকক্ষণ হলো ঈশানকে খাটের মধ্যে বসিয়ে দিয়ে টিভিটা চালিয়ে দিয়েছে। বাথরুমের টালিগুলো হঠাৎ করে দেখছি ফেপে গিয়েছিল, আপনা থেকেই ভেঙে পড়ে গিয়েছিল। তো সেটাই আজকে সারানোর কাজ চলছে। অনেকদিন ধরে জায়গাটাকে দেখতে খুব বিচ্ছিরি লাগছিল, তা আজকে মিস্ত্রি ডেকে এনে সেটা সারানো চলছে। আর বাথরুম যখন ব্লক থাকে, সব কাজই যেন আটকে থাকে। আর ঈশান যেহেতু বাইরে থাকলে বদমাইশি করছে, ওর জন্য ওকে নিয়ে ধরে বসে থাকার আজকে দায়িত্ব পড়েছে আমার। শুধু তাই না, আজকে কলের মিস্ত্রি অনেক মিস্ত্রি বাড়িতে এসেছে, তা সেদিকে একটুখানি দেখাশোনা করছিলাম। তো ঘরে যে বিছানাপত্র গোছাবো সেটুকু নিয়ে আজকে সময় পাইনি। তারপর ওই দিকটার সমস্ত কাজ মিটিয়ে এসলাম ঘরের মধ্যে বিছানাগুলো পরিষ্কার করতে। ঘরটা বিছানা যদি না তুলি, দেখতে বড্ড যেন বিচ্ছিরি লাগে। ঘর গোছাতে গোছাতে মাথায় একটা টেনশনও চলছে। এই যে এক কাদায় মিস্ত্রি এসেছে, চারিদিকে ঘর নোংরা করে দিয়ে যাবে, আবার এইসব করে আবার সেই সবগুলোকে পরিষ্কার করতে হবে। তার মধ্যে আমাদের বাড়িতে যে কাজ করে, সে আজ থেকে আর আসবে না আমাদের বাড়িতে কাজ করতে। সেটাই হচ্ছে একটা বিরাট বড় সমস্যা। ঈশান এখন ড্রেসিং টেবিলে কি কি নেওয়া যায় সেই সব দেখছে, যে কোনটা নিয়ে আমি ছুটতে পালিয়ে যাবো আর নয় বাইরে ফেলে দেবো। ঈশান যবে থেকে হাঁটতে শিখেছে না, এখন আর যেন ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে না। বসেছিলাম, ভাবলাম যে চলো ঘরটা একটু ঝেড়ে নিই। অনেকদিন চুলগুলো ঝাড়া হয়নি, ঘরটা অপরিষ্কার লাগছে। বাড়িতে যেহেতু বাচ্চা আছে না, আমি চেষ্টা করি যে প্রত্যেক সপ্তাহে আমি ঘরের ঝুলগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিই। করিও জানেন, শুক্র নয় শনিবারটুকু আমি রাখি ঘর পরিষ্কার করার জন্য। রাস্তার ধারে ঘর তো, দেখবেন জানলা দরজা খুলে রাখলেই 1-2 দিনের মাথাতেই চারিদিকে ধুলো হয়ে যায়। এখন শীতকাল বলে জানলা দরজাগুলো কম খুলছে, তার ফলে ধুলোটাও যেন একটু কমই ঢুকছে। বাড়িঘর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে শরীরের জোর থাকতে হবে, আর সেই শরীরের জোরটাই আমার চলে গেছে জানেন। একটা অপারেশন হওয়ার পরই কোমরেও যেন আর সব শক্তি হারিয়ে ফেলেছি, জোরও হারিয়ে ফেলেছি। বেশিক্ষণ ঝুঁকে যদি কাজ করি না, কোমর আর সোজাই করতে পারি না। এত ব্যথা করে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এসির এই ঢাকনাটা লাগানোর ফলে না এসিটার ধুলো ময়লা কম হচ্ছে। এসির দেখবেন ওপর দিক থেকেই ধুলোবালিটা বেশি ঢোকে, আর ওর উপরে একটা নেট রয়েছে বলে ধুলোবালিটা পুরো আটকে দেয় আর উপরেই জমা হয়ে থাকে। এইদিকে দেখুন, আমি একদিক দিয়ে পরিষ্কার করছি আর একদিক দিয়ে ঈশান এখানে নোংরা করতে বসেছে। পাখাটা সারা গরমকালে ঘ্যাঁচ ঘ্যাঁচ আওয়াজ করছে। বলেছিল চিন্তন শীতকালে আমি একে অয়েলিং করতে দেব। শীত তো প্রায় চলেই যাচ্ছে, এই তো জানুয়ারি পড়েই গেল, আর কদিন পর জানুয়ারির শেষ। ঈশানের বাবার ভরসায় বসে থাকলে পাখা আর সারানো হবে না মনে হয়। আমাদের যেহেতু লাভ ম্যারেজ ছিল, বিয়ের আগে আমি প্রায় বাড়িতে আসতাম। আর বাড়িতে যখন সিলিং হয়, কালার হয়, ডিজাইন হয়, সব কিছুই আমি মোটামুটি পছন্দ করে দিয়েছি। এই যে দেয়ালটা দেখছেন, এই দেয়ালটার ডিজাইনটাও কিন্তু আমিই পছন্দ করেছি। কালার সব কিছুই, সিলিংটারও ডিজাইন কালার সবই আমি পছন্দ করে দিয়েছিলাম। টিভিটা না কদিন ধরে দেখছি খুব নোংরা হয়েছে। আর ঈশান স্ক্রিনের মধ্যে যখন ওই ভাল্লুক, পেঙ্গুইন ওগুলো দেখায় না, স্ক্রিনে হাত দিতে চায়। আর ওর বাবার তো একদম আহ্লাদে আধখানা হয়ে পড়ে তখনই ছেলেকে নিয়ে স্ক্রিনের মধ্যে হাত দেওয়ায়। এর ফলে না স্ক্রিনে একটা দাগও চলে আসে। একটু কাপড়ে স্যানিটাইজার দিলাম, দিয়ে ঘষলাম, জিনিসটা উঠে গেল। চলুন এবার এগুলো সাজিয়ে নেওয়া যাক। ঘরের অর্ধেক জিনিস মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বাকি আছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা। ঘরটা দেখবেন একটু পরিষ্কার থাকলে ঘরের মধ্যে বসেও যেন শান্তি লাগে। তাই জন্য ভাবলাম ড্রেসিং টেবিলটাও আজকে একটু পরিষ্কার করে নিই। বাড়িতে সবসময় কাজ করতে ইচ্ছা করে না দেখবেন, আর যখন কাজের মুড আসে না, তখন মনে হয় কাজ কোথায় আছে, কাজ করি, ভালো লাগছে না বসে থাকতে। আজকে ঠিক সেরমই হয়েছে আমার, একটু কাজের মুড এসেছে, তাই জন্য যেদিকে পাচ্ছি কাজ খুঁজছি আর কাজ করে যাচ্ছি। তো
তো ড্রেসিং টেবিলে যা ছিল সেগুলো আমি সব একটা একটা করে নিয়ে সরিয়ে খাটের মধ্যেই রেখে দিচ্ছি। খাটটা তো এখনো ঝাড়া হয়নি, তাই জন্য ভাবলাম খাটের মধ্যেই রেখে দিই। আর এখানে ঈশান কিছুতেই আমাকে কোনো কিছু করতে দেবে না। আর এখন যেহেতু বড় হচ্ছে, হাতের কাছে যা পাচ্ছে তাই মুখে দিয়ে দিচ্ছে। ওটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়ের কারণ এখন। এই তো সেদিনকেই দেখুন না, একটা খেলনা থেকে একটা কি বল মতো পেয়েছিল, মুখের মধ্যে দিয়ে চিবাচ্ছিল। ভাগ্যিস লক্ষ্য করেছিলাম, সে মুখ খুলতেই চাইছিল না। জোর করে খুলে সেই মুখ থেকে বলটা বার করা হয়েছে। ঘরের মধ্যে এই ড্রেসিং টেবিলটা ঠিক মানানসই লাগছে না, তাই না? আসলে ড্রেসিং টেবিলটা আমার নয়। ড্রেসিং টেবিলটা আমি কিনতেও চাইনি। আমার শাশুড়ি মায়ের ড্রেসিং টেবিল এখানে রাখা ছিল। আর আমরা যেহেতু দুজনেই মহিলা, তো সেহেতু আমাদের জিনিসপত্রও বেশি। একটা ড্রেসিং টেবিলে সবকিছু ধরছিল না। মায়ের নিজস্ব পার্সোনাল জিনিস ড্রেসিং টেবিলে থাকতো, আর আমি আমার জিনিসগুলো রাখতে পারতাম না। এই ড্রেসিং টেবিলটা আমাদের ওই দিকের ঘরে ছিল, মানে যে দিকটা পুরনো ঘর আছে সেই দিকটা। ভাড়া দেওয়া ছিল ওই দিকের ঘরটা, তো ভাড়াটেরা এই জিনিসটা ইউজ করতো। যবে থেকে ভাড়া ছেড়ে দিয়েছে, তার ড্রেসিং টেবিলটা পড়েই ছিল। আমি আবার চিন্তনকে বলে ঘরে আনালাম, আর মায়ের ড্রেসিং টেবিলটা মায়ের ঘরে দিয়ে দিলাম। এর ফলে আমার জিনিসপত্রগুলো রাখারও সুবিধা হয়েছে। তবে সুবিধাটা বেশি দিনও উপভোগ করতে পারছি না, জানেন? কারণ ঈশানের এত বদমাইশি শুরু হয়েছে, সে তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। ড্রেসিং টেবিলটা আগে ছিল ভর্তি জিনিস, একটা কোনো জিনিস রাখার জায়গা ছিল না। আর ঈশান সব জিনিস হাতে করে নিয়ে এদিক ওদিক ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সেই ভয়ে আমি এখন সমস্ত কিছু জিনিস নিচে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর ওপরে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমাদের ডেলি লাগে, সেইগুলোই একমাত্র ওপরের দিকে রাখছি। এগুলো ছাড়ে না, কিন্তু কি করব বলুন তো? সবকিছু যদি ঢুকিয়ে রেখে দিই নিচে, ইউজ করার সময় যেন বড্ড ঝামেলা হয়। তো ড্রেসিং টেবিল একদম পরিষ্কার হয়ে গেছে আমার, আর সাজানো গোছানোও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না, জানেন? একটু পরে ঈশান এসে হামলা করবে। ওই দেখুন, বলতে না বলতেই এসে গেছে হামলাকারী। এইভাবে যদি অত্যাচার করতে থাকে, কোনো জিনিস গিয়ে পরিষ্কার করতে ইচ্ছা করে বলুন তো? এই পরিষ্কার করলাম, দেখুন এর মধ্যে ঘাঁটতে শুরু করে দিয়েছে। বাচ্চারা যখন হাঁটতে শেখে, তখন ঘরদোর পরিষ্কার রাখা আর পরিষ্কার কি জিনিসটা দেখা, সেটা দুটোই না বরাবর যেন হয়ে যায়। এখনই নিচের কাঁচটা খুলতে শেখেনি, জানেন? তাই জন্য নিচে জিনিসপত্রগুলো আমি রাখতে পারছি। যেদিনকে খুলতে শিখবে, আবার এখান থেকেও সমস্ত লুটা কম্বল নিয়ে আমাকে অন্য জায়গায় রাখতে হবে। এবার ঈশানের সমস্ত খেলনাপাতিগুলো তুলে ফেলে একটা একটা করে করে এবার আমাকে ঝাঁট দিতে হবে। এইসব খেলাধুলো আর ও নিয়ে খেলে না, জানেন তো? এখন ওর কোথায় লাঠি, কোথায় কৌটো, এইসব ও এখন খোঁজে। এইসব নিয়ে খেলতে ভালোবাসে। এই খেলনাগুলো যে কবে হাত দিয়েছে আমি নিজেই ভুলে গেছি। একবার করে আসবে, ডাবাটা উল্টে দিয়ে চলে যাবে, এটাই হচ্ছে ওর কাজ। কিন্তু যাই করুক, নিজের মতো যে খেলে, এটাই আমার কাছে অনেক। ও নিজের মতো খেলে বলে আমি আমার নিজের কাজগুলো টুকটাক করে নিতে পারি। টুকটাক নিচে যা ছিল সমস্ত কিছু সরিয়ে রেখেছি। এবার পালা ঘরটা ঝাঁট দেবার। ঘর তো ঝাঁট দিচ্ছি, সঙ্গে মনে মনে কিন্তু আমাদের যে কাজের মেয়েটা আছে, তাকে কিন্তু খুব কষছি, জানেন? এখন না ঈশানকে সামলে ঘরের সমস্ত কাজকর্ম আমি আর করে উঠতে পারি না, জানেন? হয়তো আপনারা অনেকেই বলবেন, আপনারা কি করি না? সবই করেন, কিন্তু সবার শারীরিক পরিস্থিতি সেম থাকে না। এই যে ঝুঁকে ঝাঁট দিচ্ছি না, বিকেলবেলা আমি আর কোমর তুলতেই পারবো না। আমি জানি দুপুরবেলা হবে, কোমরে ব্যথা ধরবে। কিন্তু কোমরে ব্যথা হবে বলে আমি তো আর চুপচাপ বসে থাকতে পারবো না, বলুন? ঘরের এসব কাজ দেখে চুপচাপ বসে থাকাও যায় না। এখন ভলিনিটাই হয়ে গেছে আমার মাদুলি, জানেন? ভলিনিটাকে সবসময় রেখে দিই ঘরের মধ্যে। যখনই ব্যথা হয়, ভলিনি মেখে শুয়ে পড়ি, ব্যাস। খানিকক্ষণের মধ্যে ব্যথা হয়ে যায় গায়েব। কিন্তু কতদিন যে এইভাবে চলবে আমি নিজেই বুঝতে পারছি না। আপনাদের কাছে যদি সাজেশন থেকে থাকে যে কোমরের এই ব্যথাটা কিভাবে দূর করা যায়, আমাকে প্লিজ একটু বলবেন। আমার খুব উপকার হয় কিন্তু তাহলে। ব্যায়াম করেছি, বেল্ট পরেছি, সমস্ত কিছুই ট্রাই করেছি। বাট এর কোনো উপকার আমি পাইনি। এইগুলো বাদে যদি কিছু থেকে থাকে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন।
সবকিছু ঝাড় দিয়ে আর ঈশানের দুষ্টুমি দেখতে দেখতে আমি এটাই ভুলে গেছি যে আমার খাটটাই ঝাড়া হয়নি। চারিদিকে ঝুল ঝাড়লাম, খাটটাতে ঝুলে ভর্তি। উচিত ছিল আমার চাদরটা চেঞ্জ করে দেওয়ার, কিন্তু আজকে আর চেঞ্জ করছি না। বাইরে মার্বেল কাটা হচ্ছে, ওর ফলে ধুলোটা যখনই দরজা খুলছি তখনই চলে আসছে। তাই জন্য ভাবলাম যে আজকে চাদরটা চেঞ্জ করবো না, একবারে রাতে করবো। কাঁঠায় এখন 12:30। ঈশানের এখনো চান হয়নি, কিন্তু বাচ্চাটা খিদে পেয়ে গেছে। ওই জন্য ভাবলাম যে ওকে আগে খাইয়ে দিই, তারপর চান করাবো। আজকে ঈশান ভোলা মাছ দিয়ে ভাত খাবে। যেটা খেতে ওরা ভালোবাসে সেটা অবশ্যই দেওয়া উচিত। অনেকেই বলে ভোলা মাছ, এইসব মাছ এখন দিতে নেই, এটা খাওয়াতে নেই, ওটা খাওয়াতে নেই। কিন্তু বাচ্চারা যদি খেতে চায় এবং সেটা যদি ভালোবেসে খায় এবং তার ফলে যদি শরীরে কোনো এফেক্ট না পড়ে, তাহলে দিতে অসুবিধা কোথায় বলুন? এই কিটো জুতোটা কালকে ঈশানের জন্য কিনে এনেছিলাম। আমাদের মার্বেলের মেঝে, তাই জন্য ঈশান অন্য জুতো পরলে বারবার স্লিপ কেটে পড়ে যাচ্ছে। তাই জন্য সুন্দর দেখে একটা জুতো কিনে আনলাম। এই জুতোটা পরেও ভালোই হাঁটছিল জানেন। আজকে সকালবেলা হঠাৎ করে সাইড থেকে বাটনটা খুলে গেল। কিন্তু ও যে হাঁটতে পারছিল না, মেঝে প্রচণ্ড ঠান্ডা। কি করব, একটা জোগাড়ও আইডিয়া ভেবে এই সুতোটা লাগিয়ে দিলাম। ঈশানের খাওয়া হয়ে গেছে, এবার জুতোগুলো পরিয়ে দিয়ে ওকে এবার নিচে ছেড়ে দেবো। এবার আমার চানও করা বাকি আছে, ঈশানের চান করা বাকি আছে। কখন যে সব কাজগুলো করব সেটাই খুব টেনশনে পড়ে গেছি। আর ঈশান তো ভাত খেলে ঘুমিয়ে পড়তে চায়, এবার ওর ঘুমও পেয়ে যাবে। এই জুতোগুলোকে যে ইংলিশে শুজ বলে সেটা ঈশান এখন জানে। আমি বলতাম তো, তাই জন্য যখন জুতো দেখে শুজ শুজ করবে। সব কাজের মধ্যে আমার যে মেশিনে এখনো জামা কাপড় দেওয়া হয়নি সেটাই আমি ভুলে গেছিলাম। সব কাজ করতে করতে হট করে দেখলাম লন্ড্রি ব্যাগে এখনো জামা কাপড় পরে আছে। তো তাড়াহুড়ো করে সেই জামা কাপড়গুলো এখন মেশিনে দিচ্ছি। বেলা অনেক হয়ে গেছে জানেন, প্রায় 1টা বাজে। কখন যে মেশিন সব কাচা শেষ হবে, কখন যে মেলবো সেসব ভগবানই জানে। আজকে মনে হয় জামা কাপড় আমার আর শোভাবে না। একটার পর একটা কাজ যেন লেগেই রয়েছে। তারপর রান্নাঘরে এলাম, দেখছি এক গাদা বাসন জড়ো হয়ে পড়ে রয়েছে। ঈশানে যা বাসনগুলো মাজছিলাম, তো ভাবলাম এই বাসনগুলো মেজে নিই। সে তো আমাদেরই মাজতে হবে, কারণ কাজের বউ তো আসছে না। তাই জন্য যখনই টুকটাক বাসন পড়ছে মেজে দিচ্ছি। আজকাল দেখছি জানেন তো, কাজের বউগুলোদের যেন বেশি একটা দাপট এসে গেছে। আমাদের যে বাড়িতে কাজ করতেন উনি মাইনে পেতেন হচ্ছে 1700 টাকা। এখন ওনার 1700 টাকায় চলবে না, ওনার এখন 2500 টাকা মাইনে চাই। আমাদের বাড়িতে আছে 2টো ঘর, একটা ডাইনিং, আর ওইদিকে পুরোনোর দিকে একটা ঘর, একটা ছোট্ট ডাইনিং। এই কটা, আর নিচে একটা ঘর আছে, আর সিঁড়িগুলো মুছতে হয়। এইটা আমরা যে এতটা টাকা মাইনে দিচ্ছি, এটা কি যথেষ্ট নয়? আর বাসন মাজা কিন্তু রোজ মুছতে হয় না, সপ্তাহে 3 দিন মোছে, বাদ বাকি দিন ঝাড় দিয়ে দেয়। তাতেও ওদের এত এত টাকা চাই। আর হ্যাঁ, দুবেলা কাজ করে না, করে কিন্তু একবেলা কাজ। তাতেও নাকি ওদের মাইনে চাই 2500 টাকা। আচ্ছা আপনারাই বলুন তো, এত টাকা মাইনে দেওয়া কি আমাদের সম্ভব? যাই হোক, বেশি টাইটুই করছিল, আমরাও দিয়েছি ছাড়িয়ে। আর এদিকে কথা বলতে বলতে দেখুন বাথরুমের আমাদের কাজও কমপ্লিট হয়ে গেছে। একটা টালি ভেঙে গিয়েছিল, সেখানে আবার জোড়া তাপ্পি দিয়ে এই টালিটা লাগানো হয়েছে। যাই হোক, এবার আমাদের চান টান করে নেওয়ার পালা। ঈশানকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন বেচারার মুডটা একটু খারাপ মনে হচ্ছে। ঘুম থেকে ওঠার পর কখন যে ওর মুড ভালো থাকে, কখন যে খারাপ থাকে বোঝাটা খুবই মুশকিল। এই হাসবে, আবার খানিকক্ষণ পর কাঁদতে আরম্ভ করে দেয়। 5:30 বাজে, খিদু খিদু করবে তো। হুম, দুধ বিস্কুট খাবে না? দুধ বিস্কুট খাবে তো মাম্মা? হুম। ঈশানকে খাওয়াতে খাওয়াতে ওর বাবা করে নিয়ে এলো ম্যাগি। বড় বাটিটা কিন্তু ওর বাবার, আর ছোট বাটিটা আমার। বেলা করে ভাত খেয়েছি তো এখনো সেরকম খিদে পাচ্ছে। ডাইনিং টেবিলটা অনেকদিনই নোংরা হয়ে পড়েছিল। আজকে ডাইনিং টেবিলের ওপরে যে কভারটা ছিল সেটা কেচে দিয়েছি। ডাইনিং টেবিলের কভারগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কারণ খাওয়ার সময় তরকারি ডাল একটু আধটু তো পড়ে যায়। তাই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে কভারটা যেন ধুয়ে দিতে পারি। এবার কভারটা আমি পেতে নেব, আর পেতে একে একে যা জিনিস ছিল সেগুলো দিয়ে একটু গুছিয়ে রাখবো।
আগে সারাদিনই ঘরদোর কীভাবে পরিষ্কার রাখবো, কোথায় ঝুল পড়লো এই সব দেখে বেড়াতাম জানেন তো। সবসময় চেষ্টা করতাম ঘরদোরগুলো পরিষ্কার রাখার। বাট একটা বেবি হয়ে যাওয়ার পর সেগুলো আর সম্ভব হয়ে ওঠে না। বাট তার মধ্যেও যতটুকু টাইম পাই চেষ্টা করি বাড়িটা একটু গুছিয়ে রাখার। ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে থাকা লাইক বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে পরে ভিডিওটা করতে অনেক মোটিভেট করে। মোটামুটিভাবে আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই লাইটটা মাঝে মধ্যে জ্বালাই, আবার কোনো সময় জ্বালাই না। ভিডিও করার সময় মনে হলো লাইটটা জ্বালালে সৌন্দর্যটা আরও ভালোভাবে ফুটে উঠবে। সমস্ত কাজকর্ম করে ঈশানকে ঘরে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমার যে টুকটাক কাজ ছিল সেগুলো এখন করতে এলাম। ডেলিকার ডেলি ঈশানের বোতলগুলো আমাকে ধুতে হয়। সারাদিনে দুবার করে অন্তত ধুই। আর ঈশান যেটা জল খায় সেটা তো বারবার ফোটাতেই হয়। জল শেষ হলেই যখনই রিফিল করি তার আগে জলের বোতলটা একবার করে ফুটিয়ে নিই। এই কাজগুলো তো প্রত্যেক মায়েরই থাকে। সন্ধ্যাবেলায় 2 কাপ চা নিয়ে নিলাম, আমি আর চিন্তন মিলে খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।